আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা প্রত্যেকেই নিজের গৃহে অবস্থান করছো এবং পড়াশোনাটার সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছো। তো আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি রুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আমার আজকে যে কোর্সটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স। গত ক্লাসেও আমি আলোচনা করেছিলাম স্ট্যাটিস্টিক্স কাকে বলে বৈশিষ্ট্য নিয়ে। তো আজকে আমরা আরেকটু বেশি জানবো স্ট্যাটিস্টিক্স সম্পর্কে, অর্থাৎ পরিসংখ্যান সম্পর্কে। তো আজকে আমার আলোচনার যে বিষয় সেটি হচ্ছে, দেখো শুরুতে লিখেছি আমি ভেরিয়েবল। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো চলক, মানে ভেরিয়েবল অর্থ চলক। তো ভেরিয়েবল হলো এমন একটি বিষয় বা একটি গাণিতিক বৈশিষ্ট্য যা সমজাতীয় বিভিন্ন তথ্যের ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে এবং তা প্রকাশে সমর্থ হয়। অর্থাৎ গণিত বা পরিসংখ্যানের ক্ষেত্রে যদি একাধিক তথ্য সংগৃহীত হয়, সেই তথ্যগুলোকে একটি চিহ্ন দ্বারা প্রকাশ করাকেই আসলে বলা হচ্ছে ভেরিয়েবল। যেমন উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। মানুষের বয়স বা কোনো পণ্যের চাহিদা বা ক্রয় বিক্রয় ইত্যাদি যে কোনো একটা ক্ষেত্র থেকে যদি আমরা, যে কোনো অনুসন্ধান ক্ষেত্র থেকে যদি আমরা কোনো তথ্য কালেক্ট করি, সেই তথ্যগুলোকে, সমজাতীয় তথ্যগুলোকে ধরো এ বি সি ডি বা এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করাকেই বলা হচ্ছে চলক। এক্ষেত্রে ধরো কোনো মানুষের বয়স বা তার বেতন বা তার দৈর্ঘ্য ইত্যাদি যদি প্রকাশ করতে এক্স ওয়াই জেড এই তিনটি আলাদা আলাদা চিহ্নকে ব্যবহার করা হয়, তাহলে মানুষের বয়সে যদি আমি এক্স ধরি, তাহলে এখানে এক্স হচ্ছে চলক। অর্থাৎ একটা মানে অনুসন্ধান ক্ষেত্র থেকে যে সমজাতীয় তথ্যগুলোকে কালেক্ট করা হচ্ছে, সেখানে যে ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে, সেই ভিন্ন ভিন্ন মানের ক্ষেত্রে কি করা হচ্ছে যে সেখানে যেহেতু অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ অনুসন্ধান ক্ষেত্র থেকে তো আমরা শুধু এক ধরনের তথ্য কালেক্ট করি না, বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করি। এই যে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করার পর তাদেরকে আলাদা আলাদা চিহ্নের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে আসলে ভেরিয়েবল বা চলক। তাহলে আমরা কি বলতে পারি? এটা বলতে পারি যে চলক হচ্ছে সদা পরিবর্তনশীল মান। অর্থাৎ আমি যদি তোমাদেরকে বলি যে একজন কর্মকর্তা, সে চাকরি করছে, কিন্তু তার যেমন বয়স পরিবর্তনশীল, তেমনি তার বেতনও কিন্তু পরিবর্তনশীল, তাই না? তাহলে এই বয়সের জন্য যদি আমি এক্সকে ধরি, তাহলে এখানে এক্স হচ্ছে চলক। বেতনের জন্য যদি আমি ওয়াইকে ধরি, তাহলে ওয়াই হচ্ছে চলক। তো এবার আসি আমরা ভেরিয়েবল পড়লাম, তাই না? এবার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক। ধ্রুবক বা যেটার মান বা যে রাশির মান কখনোই পরিবর্তনশীল না, সব সময় স্থির। উদাহরণ দিয়ে বুঝতে পারবে, যেমন পায়ের মান 22/7, এটা একদম স্থির একটা মান। এই মানটাকে কখনোই পরিবর্তন করা হবে না, কারণ এটা অনেকটা ক্যালকুলেশন করার পরে বের করা হয়েছে যে এই মানটা স্থিতিশীল। তাহলে এটা হচ্ছে ধ্রুবক। তার মানে আমরা কি পড়লাম? ভেরিয়েবলের মান হচ্ছে যে রাশির মানগুলো সদা পরিবর্তনশীল, সেটা হচ্ছে চলক। আর যে রাশির মানগুলো সবসময় স্থির বা অপরিবর্তনীয়, সেটা হচ্ছে ধ্রুবক। তো এই যে চলক পড়লাম, চলককে কিন্তু আবার কয়েকভাবে ভাগ করা হয়েছে। যেমন গুণগত চলক, পরিমাণগত চলক। গুণগত চলক কোনগুলো? যেগুলো আসলে কোয়ালিটেটিভ একটা কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ ভেরিয়েবল, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। কোয়ালিটেটিভ ভেরিয়েবলটা কি? যেখানে গুণ তো প্রকাশ পায়, কিন্তু সেটাকে সংখ্যায় প্রকাশ করা যায় না। মানে তুমি যে অনুসন্ধান ক্ষেত্র থেকে পরিসংখ্যানের জন্য যে তথ্যগুলো কালেক্ট করেছো, সেই তথ্যগুলো গুণগত মানে বৈশিষ্ট্য নিয়েই তুমি কালেক্ট করেছো, কিন্তু সেখানে তোমার মানে সেই তথ্যটাকে তুমি সংখ্যায় প্রকাশ করতে পারবে না। এটাকেই বলা হচ্ছে কি? কোয়ালিটেটিভ ভেরিয়েবল। উদাহরণ দিই, তাহলে সহজে বুঝতে পারবে। যেমন একজন ব্যক্তির মানে পেশা, সে শিক্ষক না ডাক্তার, ধর্ম, বর্ণ, এই বিষয়গুলো কিন্তু কোয়ালিটেটিভ, অর্থাৎ গুণগত চলক। আর পরিমাণগত চলক হচ্ছে যেগুলো মানে যে তথ্যগুলোকে কি সংখ্যায় প্রকাশ করা যায়, সেটা হচ্ছে পরিমাণগত চলক। উদাহরণ দিই, যেমন আমার বয়স, আমার বেতন,
ঠিক আছে, আমার দৈর্ঘ্য ইত্যাদি, এগুলো কি সংখ্যায় প্রকাশ করা যায়, তার মানে এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এবার আসি, যেহেতু আমরা পড়লাম ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট, তো ভেরিয়েবলে আরও কিছু বিষয় আছে, যেমন একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো সেগুলো সম্পর্কে আমরা জানবো, তবে আগে আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু দেখে নেই। ডাটা, পূর্ব পরিকল্পিত কোনো উদ্দেশ্য সাধনের জন্য যদি কোনো সংখ্যা তথ্য সংগ্রহ করা হয় বা ইনফরমেশন সংগ্রহ করা হয়, সেটাকে কিন্তু বলা হচ্ছে উপাত্ত বা ডাটা। তো উপাত্ত বা ডাটা হওয়ার ক্ষেত্রে অবশ্যই তাকে কি করতে হবে, মানে তথ্যটাকে অবশ্যই সংখ্যায় প্রকাশযোগ্য হতে হবে এবং সেটা অবশ্যই সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সংগৃহীত হতে হবে। যেমন উদাহরণ দেই তাহলে বুঝতে পারবে। ধরো 7 কলেজের শিক্ষার্থীদের গড় উপস্থিতির হার নির্ণয় করা হবে, যে কি পরিমাণ ছাত্র প্রতিদিন গড় মানে উপস্থিতি থাকে, ছাত্রের উপস্থিতি থাকে। তো এইটা করার জন্য 7 কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রের উপস্থিতির যে ডেটা রয়েছে বা উপস্থিতির যে সংরক্ষিত বইটি বা খাতাটি রয়েছে বা স্টেটমেন্টটি রয়েছে, সেটি কিন্তু সংগ্রহ করা হবে। তো এখানে উপস্থিতির হারটি কি সংখ্যায় প্রকাশযোগ্য, কোনো ছাত্র হয়তো 20% এসেছে, কোনো ছাত্র 75% উপস্থিতির হার রয়েছে। তো এই যে উপস্থিতির হার জানাটা, এটা কি, এটাও একটা ডেটা। এই উপস্থিতির হার জানা হচ্ছে পূর্ব উদ্দেশ্য, এবং সে উদ্দেশ্যের কারণে এই 7 কলেজ থেকে প্রত্যেকটা ছাত্রের উপস্থিতির ডেটাটা বা উপস্থিতির স্টেটমেন্টটা সংগ্রহ করা হয়েছে। তার মানে এটা কিন্তু একটা ডেটা, এখানে একটা পূর্ব নির্ধারিত উদ্দেশ্য আছে, এবং এখানে যে সংগৃহীত তথ্যটা সেটা কিন্তু সংখ্যায় প্রকাশযোগ্য, এবং তাদের মধ্যে মানে এই যে 7 কলেজের ছাত্রদের মধ্যে যে উপস্থিতির হারটা রয়েছে সেটা পরস্পরের সাথে তুলনাযোগ্য। এবং এই যে তথ্যটা কালেক্ট করা হয়েছে, এটা কিন্তু একটা পরিকল্পিত উপায়ে কালেক্ট করা হয়েছে। কিভাবে, যে 7 কলেজের যে রেজিস্টারগুলো মেনটেন করা হয়, যে স্টেটমেন্টগুলো মেনটেন করা হয়, সেই স্টেটমেন্টগুলো কিন্তু সংগ্রহ করে তথ্যটা মানে সংগ্রহ করা হয়েছে, উপাত্তটা গ্রহণ করা হয়েছে। এখন ব্যাপারটা যদি হতো এরকম যে উপাত্ত সংগ্রহের জন্য প্রত্যেক ছাত্রের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি তুমি কতদিন ক্লাসে গিয়েছো, কারণ আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কতদিন কলেজে এসেছো, তুমি হয়তো হঠাৎ করে সঠিক অ্যান্সার নাও দিতে পারো। তার মানে উপাত্ত হতে গেলে কিন্তু অনেকগুলো বিষয় থাকতে হয়। কি কি আমি আবার বলছি। প্রথমে অবশ্যই পূর্ব নির্ধারিত উদ্দেশ্যের কারণে কিন্তু অনুসন্ধান ক্ষেত্র থেকে উপাত্ত সংগ্রহ করতে হবে, এবং সংগৃহীত উপাত্ত কি হতে হবে, সংখ্যায় প্রকাশযোগ্য হতে হবে। সেই উপাত্তটি অবশ্যই তুলনাযোগ্য হতে হবে, যাতে মানে যে সমজাতীয় যে তথ্যগুলো সংগ্রহ করা হলো সেই তথ্যগুলোর মধ্যে পরস্পর তুলনা করা যায়, এবং অবশ্যই পরিকল্পিত উপায়ে এই তথ্য সংগ্রহ করতে হবে। তাহলে মানে ওই যে তথ্যটা পাওয়া গেছে, যে সংখ্যাটা পাওয়া গেছে, সেটা উপাত্ত বলে গণ্য হবে। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি, যে পূর্ব নির্ধারিত উদ্দেশ্য সাধনের জন্য যদি পরিকল্পিত উপায়ে তুলনাযোগ্য কোনো সংখ্যাত্মক তথ্য প্রকাশ করা হয় বা গ্রহণ করা হয়, তাহলে সেটাই হচ্ছে উপাত্ত বা ডাটা। আচ্ছা, তো এই হলো আমাদের ডাটা। এবার আসি আমরা যে সোর্সেস অফ ডাটা। ডাটা মূলত 3 ধরনের সোর্স থাকে, যেমন সেকেন্ডারি সোর্স, ইন্টারনাল রেকর্ডস এবং প্রাইমারি সোর্স। তো সেকেন্ডারি সোর্স কি, যে সেকেন্ডারি সোর্সটা হচ্ছে যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে তারা তথ্য সংগ্রহ করেছে, সেই তথ্য নিয়ে আমি ধরো পরিসংখ্যানের একটা গবেষণা করব, সেজন্য আমি তাদের তথ্য গ্রহণ করলাম, সেক্ষেত্রে এই তথ্যটা হচ্ছে সেকেন্ডারি তথ্য। অর্থাৎ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত তথ্য যখন একজন ব্যবহার করে, তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সোর্স, মানে মাধ্যমিক উৎস থেকে তথ্য বা উপাত্ত সংগ্রহ করো। কিভাবে এটা করা যায়, যেমন কোনো জার্নাল থেকে নেওয়া যায়, কোনো টিভি নিউজ থেকে নেওয়া যায়, কোনো নিউজ পেপার থেকে নেওয়া যায়। এই যে এই বিষয় মানে এই যে উদাহরণ বললাম তোমাদের, এইসব ক্ষেত্র থেকে যখন আমরা তথ্য ব্যবহার করি তখন সেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স।
এবার আসি ইন্টারনাল রেকর্ডস। ইন্টারনাল রেকর্ডস কি? ইন্টারনাল রেকর্ডস হচ্ছে যে একটা প্রতিষ্ঠান তার আভ্যন্তরীণ বিষয়ে তথ্য জানতে চাচ্ছে, অর্থাৎ ধরো আভ্যন্তরীণ ক্রয় বিক্রয় সম্পর্কে তথ্য জানতে চাচ্ছে, তখন কিন্তু সে বাহিরে যাবে না, সে কী করবে, তার নিজের যে পারচেস বুক রয়েছে, সেলস বুক রয়েছে, এইগুলো থেকে দেখবে যে তার বিগত কয়েক বছরের ক্রয় বিক্রয় কেমন হয়েছে, সেই তথ্যগুলো কিন্তু সে ওই ক্রয় বহি বা বিক্রয় বহি থেকে গ্রহণ করবে। আবার যদি নগদ প্রবাহ সম্পর্কে জানতে চায় বা তার টার্নওভার সম্পর্কে জানতে চায়, তাহলে সে সংশ্লিষ্ট বইগুলো থেকেই কিন্তু তথ্য সংগ্রহ করবে। এটা হচ্ছে ইন্টারনাল রেকর্ডস থেকে তথ্য গ্রহণ বা তথ্যের আভ্যন্তরীণ উৎস। এবার আসি প্রাইমারি উৎস কি বা প্রাইমারি যে সোর্স সেটা কি। ধরো কোনো বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হয়তো তথ্য সংগ্রহ করেনি, সেই ক্ষেত্রে যদি একজন ব্যক্তি পরিসংখ্যানের কাজের জন্য অনুসন্ধান ক্ষেত্র নির্ধারণ করে সেখান থেকে তথ্য সংগ্রহ করে, তাহলে সেটাই হচ্ছে মানে প্রাইমারি সোর্স। আমি উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবে। যেমন ধরো তোমাদের বইতেই আছে, সেটা নিয়েই বলি আমি। মানে আমাদের যে পরিসংখ্যান ব্যুরো রয়েছে, সেই পরিসংখ্যান ব্যুরো প্রত্যেক 10 বছর পর পর কিন্তু একটা শুমারি করে। এই শুমারির মাধ্যমেই কিন্তু তারা দেশের যে টোটাল জনসংখ্যা সেটা নির্ধারণ করে। তো পরিসংখ্যান ব্যুরো এই কাজটি যেহেতু করে, তার মানে তাদের কাজটাই কিন্তু এখানে প্রাইমারি, মানে তাদের এই কাজটা কিন্তু আমি করি না, তুমি করো না, বা অন্য কোনো লোক করে না। সাধারণত দেশের জনসংখ্যা মানে বাংলাদেশের জনসংখ্যার যে সংখ্যা, তাদের যে বয়সের অনুপাত বা পুরুষ কত মহিলা কত, এই তথ্যগুলো কিন্তু আমরা এই যে আদমশুমারি হতে পেয়ে থাকি প্রত্যেক 10 বছর পর পর, যেটা পরিসংখ্যান ব্যুরো করে থাকে। তো এটা হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর জন্য কি প্রাইমারি সোর্স। এখন আমি যে সেকেন্ডারি সোর্স তোমাদেরকে বলেছিলাম, সেকেন্ডারি সোর্সটা এরকম হতে পারে যে এই প্রাইমারি সোর্সের যে তথ্যটা পাওয়া গেছে, সেই তথ্যটাকে পরিকল্পনা কমিশন গ্রহণ করলো তাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তাহলে পরিকল্পনা কমিশনের জন্য কিন্তু পরিসংখ্যান ব্যুরোর প্রাইমারি সোর্সটাই কিন্তু কি হয়ে যাবে, পরিকল্পনা কমিশনের জন্য সেকেন্ডারি সোর্স। তাহলে আশা করছি তোমরা প্রাইমারি সোর্সটা কি বুঝতে পারছো, অর্থাৎ যে ক্ষেত্রে অন্য কেউ মানে তথ্য অনুসন্ধান করে আনি নাই, তোমাকেই, তুমি যদি কাজটা করতে যাও তাহলে তোমাকেই প্রথমবারের মতো করতে হচ্ছে, তখন সেটা হচ্ছে প্রাইমারি সোর্স। এবার আসি ক্লাসিফিকেশন অফ ডাটা। দেখো ক্লাসিফিকেশন অফ ডাটা কি? সাধারণত ডাটা সংগ্রহ করার পরে সেটা যে পূর্ব নির্ধারিত উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যের ভিত্তিতে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়। কীভাবে ভাগ করা হয়? যে পূর্ব নির্ধারিত যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে মানে ফলপ্রসূ করার লক্ষ্যে কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকটা তথ্যকে ভাগ করে দেওয়া হয়, বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়, বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। এটাই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডাটা। কারণ তুমি ডাটা এনে, ডাটা এনে এলোমেলো ডাটা দিয়ে কিন্তু তুমি কোনো কাজ করতে পারবে না। তোমাকে সেই ডাটাগুলো অ্যারেঞ্জ করতে হবে, এবং অ্যারেঞ্জ করতে হবে অবশ্যই কোনো বৈশিষ্ট্য ধরে। যদি তুমি ডাক্তারদের মানে মর্টালিটি রেট জানতে চাও, তাহলে যেমন তোমাকে শুধু ডাক্তারদের নিয়ে কাজ করতে হবে, সেখানে কিন্তু তুমি সাধারণ স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতে পারবে না। আবার তুমি যদি পপুলেশনের মধ্যে স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমাকে স্টুডেন্ট নিয়ে কাজ করতে হবে। বা ধরো যে টিকা গ্রহণের হার কেমন, বিশ্বে টিকা গ্রহণের হার কেমন, এটা যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে কিন্তু সেভাবেই তথ্য কালেক্ট করতে হবে, এবং টিকার সাথে সংশ্লিষ্ট যে লোকজন রয়েছে তাদের থেকে তথ্য নিতে হবে, এবং সেই তথ্যগুলো নিয়ে তোমাকে কিন্তু প্রত্যেকটা ক্লাসে, যেমন ধরো 30 থেকে 40 বছরের বয়সে টিকা গ্রহণের হার কেমন, বা 40 থেকে 50 বছর বয়সের লোকের টিকা গ্রহণের হার কেমন, এগুলো জানতে হলে কি করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরে কিন্তু ভাগ করতে হবে ইয়ার ওয়াইজ। তো এটাই হচ্ছে কি ডাটা ক্লাসিফিকেশন। এখন ডাটা ক্লাসিফিকেশনের আবার বিভিন্ন টাইপস রয়েছে, সেইগুলো সম্পর্কে এখন আমরা জানবো। যেমন জিওগ্রাফিক্যাল, যদি আমি এখানে লিখি নাই টাইপস অফ ক্লাসিফিকেশন অফ ডাটা, কিন্তু তোমরা দেখে নাও, এটা হচ্ছে আমাদের টাইপস অফ ক্লাসিফিকেশন অফ ডাটাতে আছে 4টা। এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল, একটা ক্রোনোলজিক্যাল, একটা কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। তাহলে এই যে টাইপসটা সম্পর্কে আমরা জানছি, এই টাইপসের প্রথমেই যেটা আছে
এই ক্লাসিফিকেশন অফ টাইপস অফ ক্লাসিফিকেশন অফ ডাটার প্রথম যেটা জিওগ্রাফিক্যাল, অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে যে জিওগ্রাফিক্যাল ডাটায় শুধুমাত্র ভৌগোলিক বিষয় মানে ভৌগোলিক স্থানসমূহকে কি করা হবে, ক্লাসিফাই করা হবে, অর্থাৎ তোমার এরিয়া, সিটিজ বা ডিস্ট্রিক্ট, স্টেটস ইত্যাদি অনুযায়ী তোমার ডাটাটাকে অ্যারেঞ্জ করতে হবে। যেমন উদাহরণ দেই, ধরো আমি বাংলাদেশের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু মানে ডাটা নিব, যেমন ডিস্ট্রিক্টগুলোতে পপুলেশন কেমন আছে। তাহলে আমি কি লিখবো, আমি লিখবো ঢাকা। ধরো এটা হচ্ছে আমার শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আমার পপুলেশন। ধরো ঢাকায় আছে, আমি ধরলাম 10 কোটি, ঠিক আছে, ঢাকায় 10 কোটি। খুলনা দিলাম ধরো 7 কোটি, এভাবে রাজশাহী ধরলাম 8 কোটি। অর্থাৎ আমার বাকি বিভাগগুলোতে এভাবে আমি মানে পপুলেশনের সংখ্যা অ্যারেঞ্জ করলাম। তার মানে এই বিষয়টা থেকে আমি কি দেখলাম, যে দেখলাম এখানে আমার বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য অনুযায়ী আমি আমার ডাটাকে অ্যারেঞ্জ করব, সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে কি এরিয়া ওয়াইজ, অর্থাৎ জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক অবস্থানগতভাবে আমি এই ঢাকা, খুলনা বা রাজশাহী বা বিভিন্ন বিভাগে জনসংখ্যার তথ্য বা চিত্র পেতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমার জিওগ্রাফিক্যাল টাইপ। এবার আসি ক্রোনোলজিক্যাল টাইপ। ক্রোনোলজিক্যাল টাইপ হচ্ছে সময়কে ম্যাটার করে, অর্থাৎ ইট ইজ এ ম্যাটার অফ টাইম বা বেসড অন টাইম। অর্থাৎ তুমি মানে ধরো কয়েক বছরে বৃষ্টিপাতের হার জানতে চাচ্ছ, এখানে বছরে বা টাইমটাকে মেনশন করা হচ্ছে। তুমি কয়েক বছরে বাংলাদেশের ধরো মানে তৈরি পোশাক খাতের উৎপাদনের চিত্র জানতে চাচ্ছ, এখানে এই বছরটা বা টাইমটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে, এবং এই টাইম অনুযায়ী কিন্তু কি করা হবে, আমার মানে যে তথ্যগুলো আমি সংগ্রহ করেছি, ডাটাগুলো সংগ্রহ করেছি, সেই ডাটাগুলোকে অ্যারেঞ্জ করা হবে। যেমন আমি যদি ধরি 2010 সালে আমার উৎপাদন ছিল ইউনিট, 2010 সালে আমার উৎপাদন ছিল ধরো 4 লাখ ইউনিট। আবার 2011 সালে হয়তো আমার 4,10,000 ইউনিট। অর্থাৎ এখানে আমার যে তথ্যটা অনুযায়ী আমি আমার ডাটাটাকে শ্রেণীবিন্যাস করব, সেই শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্যটা কি, ক্রোনোলজিক্যাল বা সময়ের উপর ভিত্তি করে। এটা হলো আমাদের আরেকটা ডাটা ক্লাসিফিকেশনের টাইপ। এবার আসি পরেরটা, কোয়ালিটেটিভ। কোয়ালিটিভ ডাটায় যে বিষয়টা খেয়াল করা হয় সেটি হচ্ছে যে এখানে গুণ, অ্যাট্রিবিউট বা কোয়ালিটিকে মানে প্রাধান্য দেওয়া হয়, এখানে সংখ্যা নয়। কোয়ালিটি বা অ্যাট্রিবিউটকে ভিত্তি করে এখানে আমাদের শ্রেণীবিন্যাসটা করা হয় ডাটার। আমি একটু উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝবে। ধরো আমি বাংলাদেশে ব্লাইন্ড এবং নন ব্লাইন্ড লোকের সংখ্যা জানতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার মানে গবেষণার ধরনটা কেমন হবে, মানে ডাটাটা কেমন হবে। দেখো, পপুলেশন, বাংলাদেশের পপুলেশন, এখান থেকে আমি মাত্র দুটো জিনিস পেতে পারি, একটা হচ্ছে ব্লাইন্ড, একটা হচ্ছে নন ব্লাইন্ড। যখন আমি ব্লাইন্ড দেখছি বা নন ব্লাইন্ড দেখছি, দেখো এখানে কিন্তু সংখ্যায় প্রকাশ করার মতো কিছু নেই, তাই না। এই ব্লাইন্ড লোকের সংখ্যা আমরা হচ্ছে মানে পপুলেশনে দিব, কিন্তু আমার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, ব্লাইন্ড, নন ব্লাইন্ড, অর্থাৎ কোনো গুণ বা অ্যাট্রিবিউট। তো এক্ষেত্রে একটা বিষয় খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে যখন গুণবাচক তথ্য দিয়ে ক্লাসিফিকেশন করা হয় সেখানে কিন্তু সংখ্যা থাকে না। অর্থাৎ মানে গুণবাচক যে ক্লাসিফিকেশনটা হয়, সংখ্যা তো অবশ্যই আমরা পপুলেশনে লিখব, কিন্তু ব্লাইন্ড লোকের সংখ্যা কত সেখানে পপুলেশনে কিন্তু আমরা লিখছি, কিন্তু ব্লাইন্ড নিজে কিন্তু সংখ্যায় প্রকাশ করা হচ্ছে না। আমি আর একটু সহজ করে বলি যে যখন গুণগতবাচক ভাবে ক্লাসিফিকেশন করা হয়, সেখানে তাদের গুণের
যে গুণটা রয়েছে সেটাকে পরিমাপ করা হয় না। যেমন এখানে আমি ব্লাইন্ড লোকের কথা বলছি, এই ব্লাইন্ড লোকটা কি পরিমাণ ব্লাইন্ড সেইটা কিন্তু আমি পরিমাপ করছি না, আমি শুধু এখানে একটাই গুণ নিয়েছি, ব্লাইন্ড বা নন ব্লাইন্ড। এটা আরো এরকম ভাবে হতে পারে যে ধরো বাংলাদেশে যে পপুলেশন রয়েছে সেখানে আমি নারী পুরুষ এভাবে আসলে ভাগ করতে যাচ্ছি, যেমন নারীর সংখ্যা এত, পুরুষের সংখ্যা এত, বাচ্চার সংখ্যা এত। এখানে যে নারী পুরুষ বাচ্চা এরা কিন্তু কি, এরা কোয়ালিটেটিভ, এরা কিন্তু কোয়ান্টিটি নয়। কোয়ান্টিটি তখনই দিচ্ছি আমরা যখন আমি এদের সম্পর্কে পপুলেশনে জানতে চাচ্ছি, মানে গণসংখ্যা নিবেশনে জানতে চাচ্ছি, ফ্রিকোয়েন্সিতে জানতে চাচ্ছি। কিন্তু যখন আমার এই কোয়ালিটেটিভ বিষয়টা থাকবে তখন আমার ভাগটা কেমন হবে বা আমার যে শ্রেণীবিন্যাসকরণটা কেমন হবে, যেমন আমি যদি সাধারণভাবে চিন্তা করি পপুলেশন, ধরো এটা হচ্ছে লেডি, আর হচ্ছে আচ্ছা লেডি না দিয়ে আমি মেল ফিমেল দিয়ে দিই, ওটা বুঝতে সুবিধা হবে। মেল ফিমেল, ধরো এই মেল ফিমেল আবার কি লিটারেট বা ইলিটারেট। ধরো তাদের মধ্যে আবার দিচ্ছি আমি লিটারেটে হোম অ্যাব্রোড। তো ভাগগুলো দেখো তোমরা খেয়াল করে, এখানে কিন্তু আমি সংখ্যাত্মকভাবে তাদেরকে শ্রেণীকরণ করছি না, আমি কি করছি তাদের কোয়ালিটিতে তাদেরকে আলাদা করছি। যেমন মেল ফিমেল আলাদা করলাম, আবার মেলকে লিটারেট ইলিটারেট করলাম, সেই লিটারেট পিপলকে আবার হোম অ্যাব্রোড এভাবে আলোচনা করছি। এখানে কিন্তু তোমার সংখ্যাত্মক কোনো প্রকাশ নেই, এখানে যেটা আছে সম্পূর্ণটাই কিন্তু গুণবাচক। এবার আসি আমরা কোয়ান্টিটেটিভ যে টাইপস রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে সেটা সম্পর্কে। কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশনটা কি, যখন দেখবে যে তথ্যগুলো সরাসরি মানে সংখ্যায় প্রকাশ করা যায়, যেটা আমি তোমাদের চলকের ক্ষেত্রেও বলে এসেছি, যে তথ্যগুলো সরাসরি সংখ্যায় প্রকাশ করা যায় সেটাই কিন্তু কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন। উদাহরণ দেই বুঝতে পারবে। যেমন কোনো প্রতিষ্ঠানের ওয়েজেসের ভিত্তিতে কি পরিমাণ কর্মী রয়েছে আমরা সেটা জানতে চাই, তাহলে আমরা কিভাবে সাজাবো, মান্থলি ওয়েজেস আর এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ওয়ার্কার্স। ধরো মান্থলি ওয়েজেস হচ্ছে 10,000 থেকে 15,000, ধরলাম এখানে আমার 50 নাম্বার অফ ওয়ার্কার্স আছে। আবার 16,000 থেকে 20,000, সেখানে হয়তো 160 জন রয়েছে। ধরো 21,000 থেকে 25,000, সেখানে হয়তো 140 জন রয়েছে। অর্থাৎ আমি যখন একটা প্রতিষ্ঠানের মানে কর্মীদের সংখ্যা এবং তাদের বেতন সম্পর্কে জানতে যাব, তখন কিন্তু আমরা একবারেই এইভাবে পরিসংখ্যানিকভাবে তথ্যটা পেয়ে যাচ্ছি। কিভাবে, শুধু তথ্যটাকে অ্যারেঞ্জ করতে হবে এমনভাবে যে মান্থলি ওয়েজেস লিমিট এবং আমার নাম্বার অফ ওয়ার্কার্স এভাবে। তো এই ছিল আমাদের টাইপস অফ ক্লাসিফিকেশন অফ ডাটা। তাহলে আমরা টাইপস অফ ক্লাসিফিকেশনটা যদি এক নজরে দেখতে চাই, মানে অ্যাট এ গ্লান্সে, দেখো আমি কি লিখে রেখেছি যে জিওগ্রাফিক্যাল যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে এরিয়া ওয়াইজ, ক্রোনোলজিক্যালটা হচ্ছে বেসিস অফ টাইম, আর কোয়ালিটেটিভ হচ্ছে সাম অ্যাট্রিবিউটস, অর্থাৎ কিছু গুণবাচক বৈশিষ্ট্যকে ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা হবে। আর কোয়ান্টিটিভটা হবে টার্মস অফ ম্যাগনিটিউডস, অর্থাৎ ম্যাগনিটিউডস অনুসারে এটার ক্লাসিফিকেশন হবে। তো এখন আমরা পড়ব গণসংখ্যা নিবেশন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। দেখো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি, এটা একটি সারণী যেটা বা তালিকা, সারণী বা তালিকা যেটা পরিসংখ্যানের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাধারণত পরিসংখ্যানের জন্য যে মানে পূর্ব নির্ধারিত উদ্দেশ্যের কারণে যে তথ্যগুলোকে সংগ্রহ করা হচ্ছে, সেই তথ্যগুলোকে বিভিন্ন বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে আলাদা আলাদা
মানে গ্রুপে ভাগ করে সেটাকে শ্রেণী বা গণসংখ্যায় বা ক্রমবিন্যস্ত রাশি বা গণসংখ্যা ইত্যাদি নামে যে সাজানো, এই সাজানো যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন। সাধারণত চলক সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে সহজবোধ্য, আরও আকর্ষণীয়, আরও স্পষ্ট করে তোলার লক্ষ্যে কিন্তু এই গণসংখ্যা নিবেশনটা ব্যবহার করা হয়। দেখো, যখন কোনো অনুসন্ধান ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়, সেই তথ্যগুলো কিন্তু অবস্থায় থাকে, তাই না, বিক্ষিপ্ত অবস্থায় থাকে। সেখান থেকে সহজে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। যেমন বাজারে বিভিন্ন ধরনের সাবান রয়েছে, কোন সাবানটা বেশি ব্যবহৃত হচ্ছে, কোন কোয়ালিটির সাবানটা ব্যবহৃত হচ্ছে, কোন ব্র্যান্ডের সাবানটা বেশি ব্যবহৃত হচ্ছে ইত্যাদি জানার জন্য কিন্তু কী করতে হবে, প্রত্যেকটাকে কোম্পানির বা ব্র্যান্ড ওয়াইজ আলাদা করতে হবে, তাদের কোয়ালিটি ওয়াইজ আলাদা করতে হবে, তারপরে সেখানে কি পরিমাণ সংখ্যা এগুলো বিক্রয় হচ্ছে সেটা নিয়ে আর কি সারণী সাজাতে হবে। অর্থাৎ তারপরে কিন্তু তুমি একটা প্রকৃত তথ্য পাবে যে আসলে বাজারে কোন সাবানটা সবচাইতে বেশি চলছে। তো এই যে তথ্যটা সাজাতে হলে যে সারণীটা ব্যবহার করা হচ্ছে, সেই সারণীটাকে কিন্তু গণসংখ্যা নিবেশন বলা হচ্ছে। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? বলতে পারি যে পরিসংখ্যানিক যে উপাত্তগুলো সংগৃহীত হয়েছে, সেই উপাত্তগুলোকে আরও স্পষ্ট, সহজবোধ্য ও তাৎপর্যমণ্ডিত করার লক্ষ্যে যে সারণী প্রস্তুত করা হবে, এবং সেই সারণীতে প্রত্যেকটা তথ্যের যে মান এবং সংখ্যা প্রকাশ করে যে সারণীটা প্রস্তুত করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন। তো এই ছিল আজকের মতো তোমাদের সাথে আমার আলোচনা। নেক্সট ক্লাস পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।